শান্তি কমিটি পাকিস্তান সরকারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এই শান্তি কমিটির সভাপতি ছিল খাজা খায়রুদ্দিন সাহেব। তিনি ইস্ট পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন। ওটার সেক্রেটারি ছিল অল পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ইকরিম শফিকুল ইসলাম। ওটার জয়েন্ট সেক্রেটারি ছিল মুসলিম লীগের, উনি কয়েক বছর আগে মারা গেছেন, নুরুল হক মজুমদার সাহেব। বাংলাদেশে প্র্যাকটিসও করেছিলেন, আমি নিজে দেখেছি ওনাকে। যেই ক্ষমতায় যায়, গিয়ে ওই ক্ষমতায় যাওয়ার সিঁড়িটাকে সরিয়ে ফেলে, তখন সুন্দর মতো সেও নামতে পারে না। ৭১ সালে ওটা একটা রাজনৈতিক অবস্থা ছিল। এটা তো শেখ সাহেব দালাল আইন করেছিলেন, উনি বাতিল করে দেবেন, উনি বাতিল করেন, প্রেসিডেন্ট জিয়া আসার পরে এটা বাতিল হয়েছে। আর যেটা আপনার এই যুদ্ধাপরাধী ছিল ১৯৫ জন পাকিস্তান লিস্টেড, শেখ সাহেব থাকতে ৭৩ সালে ৭৪ সালে যেন সিমলা চুক্তির মাধ্যমে, ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডেড ইস্যু, নিষ্পত্তি হয়ে গেছে। এরপরে আবার এগুলোকে দিয়ে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। এখন তো ওনারা দুইজন কিন্তু ওটা করেননি। প্রেসিডেন্ট জিয়ার সময় কিন্তু জামাত প্রতিষ্ঠা হয়েছে। এটা কি কোনো স্যাটেল ইস্যু হতে কিনা? আমি মনে করি না। এটা কয়েকটা কারণ। এক নম্বর হলো, তারা তো জামাতের বিরুদ্ধে ৭১ ছাড়া এই গত ৫৫-৫৬ বছর আর কোনো ইস্যু নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলতে পারে না। তারপরে জামাতের পিছনে কেন এত আক্রোশ তাদের? ৭১ সালে জামাত তো সবচেয়ে বড় দল ছিল না। ৭১ সালে মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় দল, তারপর ছিল পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আরও ছিল নিজাম ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, কৃষক শ্রমিক পার্টি, জামাত ইসলাম। তো ৭০-এর নির্বাচনে কিন্তু আমার আব্বা ছাড়া জামাতের সমস্ত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মানে জামাত এত দুর্বল একটা দল ছিল তখন। কিন্তু তারপরেও শুধু জামাতের বিরুদ্ধেই কেন তাদের এত প্রচারণা? কারণ জামাতের যে আদর্শ, এই আদর্শটাকে মোকাবেলা করার কোনো ইস্যু নাই তাদের কাছে। তারা ইসলামকে গালি দিতে পারে না, সুতরাং তারা ৭১ ইস্যু নিয়ে জামাতকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে আসছে আজীবন। নতুন নয়। তারা, আপনার ইংরেজিতে বলে যে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। কাউকে যদি ধ্বংস করতে হয়, মারতে হয়, আগে তার দুর্নাম রটাও। তো ৭১ সালে দেখেন, এই পাকিস্তান, অখণ্ড পাকিস্তানের পক্ষে কিন্তু অনেকগুলো দল ছিল, অনেক পীর সাহেবরা ছিল। আজ পর্যন্ত ওই দলগুলোর নামই তো অনেকে বলতে পারবে না। যেই শান্তি কমিটি পাকিস্তান সরকারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, এই শান্তি কমিটির সভাপতি ছিল খাজা খায়রুদ্দিন সাহেব। তিনি ইস্ট পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন। ওটার সেক্রেটারি ছিল অল পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ইকরিম শফিকুল ইসলাম। ওটার জয়েন্ট সেক্রেটারি ছিল মুসলিম লীগের, উনি কয়েক বছর আগে মারা গেছেন, নুরুল হক মজুমদার সাহেব। বাংলাদেশে প্র্যাকটিসও করেছিলেন, আমি নিজে দেখেছি ওনাকে। উনি ওই পাকিস্তান মুসলিম লীগ নাম নিয়ে, উনি বাংলাদেশ মুসলিম লীগ নাম নিয়ে উনি রাজনীতি করেছেন, কিন্তু মুসলিম লীগ তখন অস্তিত্বহীন হয়ে গেছে। তো এবং আপনারা যে রাজাকার তালিকা দেখেছেন, এখানে জামাতের সবচেয়ে নিম্ন। তারপর ওয়াই জামাত? বিকজ জামাতকে তারা আদর্শগতভাবে মোকাবেলা করতে পারে না। অনেকেই বলে জামাত যখন পুনঃপ্রতিষ্ঠা হলো ৭৯ সালে, তখন জামাত নাম না দিয়ে অন্য নাম দিল না কেন? ব্যক্তিগুলো তো তারা সেম ব্যক্তি, তারা তো তখন তাদের পিছু ছাড়ত। এটার মূল কারণ হলো তারা এই আদর্শকে মোকাবেলা করতে পারে না, কিন্তু ওই আদর্শকে গালিও দিতে পারে না। ইসলামকে গালি দেওয়ার সাধ্য কারণ এই দেশে। ইসলামকে গালি দিলে তখন আপনার এই যে ৭৪ সালে, আপনারা হয়তো জানেন, আপনাদের জন্মের আগের কথা, দাউদ হায়দার নামে এক কবি, সে আমাদের নবী রসুলকে নিয়ে একটা কটূক্তি করে একটা কবিতা লিখছিল। সাথে সাথে সারা দেশে আওয়ামী লীগের সময় ৭৪ সালে আওয়ামী লীগের তখন দোর্দণ্ড প্রতাপ, কিন্তু সারা দেশে এমন আন্দোলন শুরু হলো যে সেই দেশ থেকে ভাগতে বাধ্য হলে, আবার এখনো সে ভারতে আছে। তো এই দেশে ইসলামকে গালি দিয়ে ৯০% মুসলমানের দেশে কেউ রাজনীতি করতে পারবে না। তার মানে আপনি জামাতের মূল আদর্শ ইসলাম। আপনি দেখেন, গত এই ৫৫ বছরে জামাতের বিরুদ্ধে তারা অন্য কোনো কিছু বলতে পারছে? পারে নাই। ১ নম্বর। ২ নম্বর, এই দেশের অর্থনীতিতে জামাতের কন্ট্রিবিউশন অন্য কোনো দলের আছে? সবগুলি ব্যাংক মিলে যায় ইসলামী ব্যাংকটা। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস আছে, হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, তারা কত কর্মকাণ্ড করতেছে। তো এরকম আর একটা দলের একটা উদাহরণ দেন। তো তারা এগুলি মোকাবেলা করার কোনো যোগ্যতা তাদের নাই। আমাদের আদর্শ মোকাবেলা করার যোগ্যতা নাই দেখেই তারা আমাদের বিরুদ্ধে, জামাত যদি নাম পাল্টাতো, আজ যদি প্রকাশ্য ক্ষমাও চায়, সেটাকে আবার কিভাবে তারা আনবে? যেমন আমি আমার ভিতর থেকে যেটা আমি সবসময় ভাবি যে ওপেন পার্লামেন্টে ক্ষমা চাইলো, মাফ চেয়ে নিল, আমাদের ভুলভ্রান্তি, আমাদের যা হয়েছে, আপনাদের মনে কষ্ট নষ্ট, দুঃখ সুখ সবকিছু মিলিয়ে তারা জাতির কাছে একটা ফ্রেশ খাস দিলে মাফ চেয়ে নিল। তারপরে ইস্যুটাকে এটা কিভাবে তো জিয়ে ডক্টর রাখবে? শফিক বলেনি আমাদের কারণে যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, আমরা ক্ষমা প্রার্থী। এটা তো ডক্টর শফিক বলেছে। আমার বাবা ৩০ বছর পরে নাগরিকত্ব মামলা জিতে যখন
1994 সালে ইয়েতে আপনার বাইতুল মুকাররম। বায়তুল মোকাররমে বক্তৃতা দিলেন। বক্তৃতা আছে, আপনি চাইলে আমি দিতে পারবো। পরে তিনি বলেছেন, "আমি যা করেছি দেশের কল্যাণের কথা মনে করে করেছি। আমি কোন রকমের কোন অসৎ উদ্দেশ্য নিয়ে কোন কিছু করি নাই এবং আমার দ্বারা কারো কোন ব্যক্তিগতভাবে কোন ক্ষতিগ্রস্ত হয় নাই। তারপরেও যদি কেউ হয়ে থাকে আমি আপনাদের সাথে সমবেতী।" উনি উনার মতো একটা আদর্শবান মানুষ, আপনি দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেবের নাম কথা শুনেছেন বোধহয়, বাংলাদেশের সবচেয়ে বড় দার্শনিক ছিলেন। আবু যর গিফারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি বলেছেন, "আমাকে যদি কেউ এসে বলে যে গোলাম আযমের মতো ব্যক্তি সামান্যতম কোনো খারাপ কাজ করেছে, আমি বিশ্বাস করব না, আমাকে মেরে ফেললেও।" যারা ওনাকে দেখেছে, যারা জানে, আওয়ামী লীগও জানে এটা। যুদ্ধাপরাধী ইস্যু তো ছিল না, আপনি আমাকে বলেন। আপনি ৭০ এর দশক, ৮০ এর দশক, ৯০ এর দশক, এই ৩ টা দশক আপনি দেখেন জামাতকে কোনদিন যুদ্ধাপরাধী বলে নাই। রাজাকার বলেছে, দালাল বলেছে, ঘাতক বলেছে, যুদ্ধাপরাধী বলে নাই। যুদ্ধাপরাধী শেখ সাহেবই মিটিয়ে দিয়ে গেছে। কেন? তারা দেখেছে যে ২০০১ এর নির্বাচনে বিএনপি জামাত জোটবদ্ধ হওয়ার পরে তাদের শোচনীয় পরাজয়। ৫ বছরে তারা ৯৬ থেকে ২০০০ আওয়ামী লীগ শাসন করে গেছে এবং তারা তাদের মনের মতো করে সবকিছু সাজিয়ে গেছে। কিন্তু যখন জামাত বিএনপি ৪ দলীয় জোট ২০০১ এ ঐক্যবদ্ধ হলো, তখন তারা দেখলো যে এই জোটটা ভাঙতে হবে। ওই জোটটা ভাঙার জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্র হইল জামাতের নেতাদেরকে ওই ৭১ এর ইস্যু নিয়ে তাদের বিরুদ্ধে বদনাম করা। তখন কিন্তু আপনি সেক্টর কমান্ডার্স ফোরাম হলো। স্বাধীনতার ৩০ বছর পরে সেক্টর কমান্ডার্স ফোরাম হওয়ার দরকারটা কি ছিল? আমাকে বলেন না, আমাকে একটা যুক্তি দেন। এবং তারা আর কি কাজ করেছে? আমাকে একটা যুক্তি দেন। কিচ্ছু করে নাই তারা। সারা দেশব্যাপী শুধু জামাতকে যুদ্ধাপরাধী হিসেবে তারা চিহ্নিত করেছে। ওটা তারা একটা ক্ষেত্র প্রস্তুত করেছে, রয়ের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই ঘাতক দালাল নির্মূল কমিটি আপনার ইয়েতে আমার বাবা যখন ওই বিএনপিকে ৯১ সালে শর্তহীন সমর্থন দিল। তারপর জাহানারা ইমামের নেতৃত্বে এই শাহরিয়ার কবির এখন যে দিয়েছে, তো ভারতের মাস্টার রুলের লোকেরা। তো ভারতের পয়সা খরচ। ঘাতক দালাল নির্মূল করলো, প্রত্যেকে বিচার করলো, পুষ্পত্রিকা দাওয়া করলো, ফাঁসি দিল। তখন ঘাতক বলেছে, তো যুদ্ধাপরাধী তো বলেনি। যুদ্ধাপরাধীর সংজ্ঞাটা কি? তারা বলুক না। মানবতাবিরোধী হৃদয় অপরাধ, তারা তো একটা প্রমাণ করতে পারেনি। আজহার সাহেব তাহলে বেরিয়ে আসলো কি করে? সাইদি সাহেবের সাক্ষীকে কেন কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করা হলো? আমার বাবার নাইট স্কাইপ কেলেঙ্কারি কেন হলো নিজামুল হক নাসিমের? আমার বাবার বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বলার পরে কেন রায় দেওয়া হলো? এগুলি সব বেসিক্যালি তারা আদর্শ দিয়ে মোকাবেলা করার কোনো যোগ্যতা তাদের নাই। তাদের তো কোনো আদর্শ নাই। বাকি সব দলের আদর্শ হলো ক্ষমতা যাবে। ক্ষমতা যাব, ক্ষমতা থাকবো এবং মানে পরিস্থিতিটা এরকম। আমার বাবা একটা কথা বলতেন, ক্ষমতা হলো একটা বাঘের মতো। বাঘের পিঠে ওঠা। যেই ক্ষমতায় যায়, গিয়ে ওই ক্ষমতায় যাওয়ার সিঁড়িটাকে সরিয়ে ফেলে। তখন সুন্দর মতো সেও নামতে পারে না। ওই বাঘ তাকে তখন আশ্রয় ফেলে বাঘে তাকে খায়। আমাদের সেই ইতিহাসে দেখেন আপনি। ৭৫ সালে শেখ মুজিবুর ওইভাবে পতন হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওইভাবেই হয়েছে। এরশাদ সাহেবের ওইভাবেই পতন হয়েছে। 96 এ ওইটা একটা মোটামুটি একটা ওই সময় ওটা নিয়ে ১ বছর ২ টা নির্বাচন হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই ইতিহাসটা। কেন হয়েছে এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বলতে হবে। আমি এগুলো ভিতরের থেকে সব দেখেছি, জানি আমি। ২০০১ এ আওয়ামী লীগ স্মুথ ট্রানজিশন করে কেয়ারটেকার দিয়ে বাইরে গেছে। ২০০৬ এর পরে থেকে নিয়ে তো এই দেশ একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো এখানে আমি মনে করি যে জামাত যদি প্রকাশ্যে বলে আমরা ৭১ যা করেছি তারপরেও এই আমাদের দালাল মিডিয়া, ভারতপন্থী মিডিয়া আর এই বামপন্থী যত দল আছে আর আমাদের তথাকথিত সাংস্কৃতিক যারা আছে, গ্রুপ যারা আছে, যারা আমাদের দেশে ভারতের সংস্কৃতিটাকে চাপিয়ে দিতে চায়, এই গ্রুপগুলোর মানে উস্কানিতে দেশের বড় অংশ ওই চিৎকার করতেই থাকবে তাদের।